আজকে আমরা আলোচনা করব মূলত সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, তার যে ডিফারেন্ট প্রসেসেস আছে সেগুলো সম্পর্কে। আর আমরা আলোচনা করব যেটা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাসে রয়েছে, যে তিনটে সয়েল টাইপ, অর্থাৎ ল্যাটেরাইট, পটজল এবং চার্নোজিম, সেই তিনটে সয়েলের যে প্রোফাইল ডেভেলপমেন্ট, তার যে বৈশিষ্ট্য, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমি একটা প্রেজেন্টেশন করে রেখেছি, আমি সেটা তোমাদের সামনে রাখি। ফার্স্ট প্রেজেন্ট করার অপশনটা কোথায় গেল? অ্যাক্টিভিটিজ, চ্যাট, প্রেজেন্ট 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 হ্যাঁ প্রেজেন্ট। আচ্ছা, তোমরা দেখতে পেলে আমাকে একটু বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, দেখা যাচ্ছে তো? তাহলে শুরু করছি আমরা। তো সয়েল প্রোফাইল, এই বিষয়টা জানতে গেলে প্রথম যে প্রশ্নটা আসে যে সয়েল প্রোফাইল মানে কি, শব্দটার সংজ্ঞাটা কি। খুব সহজ করে বলতে হবে যে দ্য সয়েল প্রোফাইল ইজ ডিফাইন্ড অ্যাজ এ ভার্টিক্যাল সেকশন অফ দ্য সয়েল দ্যাট ইজ এক্সপোজড বাই এ সয়েল পিট। একটা স্থানে মাটিকে যদি আমরা গর্ত করে কাটি, কিংবা যদি স্বাভাবিক প্রাকৃতিক কারণে নদীর পাড় ভেঙে কিংবা পাহাড়ের গায়ে ধস নেমে মাটির অভ্যন্তরস্থ যে গঠন সেটা যদি উন্মুক্ত হয়ে যায়, তখন যে চিত্রটা আমরা দেখতে পাই, তখন সেটাকে বলা হয় একটা সয়েল প্রোফাইল। বাংলায় বলতে হবে মৃত্তিকা পরিলেখ। তবে বাংলা শব্দটা যেহেতু অপ্রচলিত, আমি এটাকে খুব একটা ব্যবহার করব না আমার কথার মধ্যে, আমি সয়েল প্রোফাইল কথাটাই বারবার ব্যবহার করব। তো সয়েল পিট কথাটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে না, মাটিতে যদি আমি একটা গর্ত কাটি, সাধারণত যারা সয়েল সায়েন্টিস্ট, তারা সয়েলকে টেস্ট করার জন্য বা তার ক্যারেক্টার, ফিজিক্যাল ক্যারেক্টারগুলোকে বোঝার জন্য সাধারণত এটা করে থাকেন যে 1 মিটার বাই 1 মিটার সারফেসের উপরে একটা দাগ কেটে নিয়ে সেখান থেকে তারা একটা নিখুঁতভাবে গর্ত তৈরি করেন, অন্তত 1 মিটার পর্যন্ত মাটির নিচে একটা গর্ত তৈরি করেন, এবং সেই গর্তের দেওয়াল বরাবর আমরা এই ধরনের কিছু চিত্র পরিষ্কারভাবে দেখতে পাই। যেমন ধরো এইখানে দেখানো হচ্ছে যে টপ লেয়ারটা এটা হচ্ছে সারফেস লেয়ার, সেখান থেকে গর্ত কেটে যদি নিচের দিকে নেমে যাই, তাহলে যেন আমরা এরকম কতগুলো স্তর দেখতে পাচ্ছি, যে স্তরগুলো মূলত আমাদের চোখের সামনে এই পার্থক্যটা যেটা তৈরি হচ্ছে, সেটা মূলত হচ্ছে কালারের, রঙের দিক থেকে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি আমরা তার যে সূক্ষ্ম গ্রথন এবং গঠন, সেই গ্রথন এবং গঠনের দিক থেকেও কিছু কিছু তফাৎ আমাদের চোখে পড়ে, বা আমরা ওই হাতে নিয়ে যদি সয়েলটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে এর মধ্যে তফাৎ আছে। নেক্সট, আমরা ওই বিভিন্ন লেয়ারগুলোর থেকে বা স্তরগুলোর থেকে যদি মাটির স্যাম্পলকে কালেক্ট করে এনে তাকে যথাযথভাবে পরীক্ষাগারে পরীক্ষা করি, ল্যাবরেটরিতে ওটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখব তাদের মধ্যে কেবল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে নয়, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সেও কিছু কিছু তফাৎ রয়েছে। এই যে স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্তরগুলোকে বলা হয় এক একটা হরাইজন বা মৃত্তিকা স্তর। হরাইজন শব্দটা আমরা ব্যবহার করব। এই হরাইজন শব্দটা আমরা এর আগের দিন শুনেছিলাম যে মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ, তিনি এই শব্দটাকে ব্যবহার করেছিলেন, এবং সেখান থেকেই এখনও এইটা কয়েন্ড হয়ে গেছে এই পেডোলজিতে, যে মৃত্তিকার মধ্যে, শুধু মৃত্তিকার মধ্যে বলবো না, আমি বলবো যে একটা পরিণত মৃত্তিকার মধ্যে যদি আমরা একটা ভার্টিক্যাল সেকশন তৈরি করি, ভার্টিক্যাল সেকশন কেটে নিই, তাহলে সেই সেকশনের মধ্যে আমরা যে আলাদা আলাদা মৃত্তিকার স্তরগুলো দেখতে পাই, সেগুলোকে বলে এক একটা হরাইজন। এখন এই হরাইজন ডেভেলপমেন্টটা মাটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমি এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে জেনির সয়েল ইকুয়েশন পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে অ্যানাইসোট্রপিজম,
আইসোট্রপিক বডি থেকে কিভাবে একটা অ্যানাইসোট্রপিজম তৈরি হচ্ছে এবং অ্যানাইসোট্রপিক বডিতে পরিণত হচ্ছে, সেইটার ওপরই আমরা সয়েল ডেভেলপমেন্টটাকে ব্যাখ্যা করেছিলাম। এবং সেই সূত্র ধরেই আমি বলেছিলাম যে একটা অপরিণত মাটি, যেমন পলল মৃত্তিকা, নদী সঞ্চিত যে পলল মৃত্তিকা, তার মধ্যে যদি প্রোফাইল কাটি আমি অল্প কিছু স্তর বিভাজন নিশ্চয়ই দেখতে পাবো, কিন্তু সেটা খুব প্রকট নয়, এবং প্রকট নয় বলেই সেটাকে আমরা হরাইজন ডেভেলপমেন্ট হয়েছে বলে বলতে পারছি না। কিন্তু আমি যদি একটা ল্যাটেরাইট অঞ্চলে, যেমন আমাদের জঙ্গলমহলের যে ল্যাটেরাইট মাটির অঞ্চল, সেখানে যদি একটা প্রোফাইল কাটি, তাহলে সেখানে আমরা কিন্তু স্পষ্ট কতগুলো স্তর দেখতে পাবো। তার কারণ এইটাই যে পলল মৃত্তিকাটা, গাঙ্গেয় পলি মৃত্তিকাটা অনেক নবীন, সেটা অত্যন্ত অল্প, কয়েক হাজার বছর, হয়তো 10,000 বছর কি 20,000 বছর সেটা সঞ্চিত হয়েছে। ফলে তার মধ্যে এখনো পর্যন্ত ওই স্তরগুলো গঠিত হতে পারেনি। কিন্তু জঙ্গলমহলের যে ল্যাটেরাইট মাটি, সেখানে যখন আমি স্তর দেখতে পাচ্ছি, সেটা প্রমাণ যে ওই মাটিটা হয়তো কয়েক কোটি বছর ধরে আস্তে আস্তে বিবর্তিত হয়েছে, এবং তার মধ্যে সেজন্য হরাইজন সৃষ্টি হয়েছে। সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এর হরাইজনগুলো। তাই আমরা বলবো যে এক্ষেত্রে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট হয়েছে, ওয়ারাজ ওই যে পলি মৃত্তিকার কথা বলছি সেখানে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট হয়নি। তাহলে সময় এবং প্রক্রিয়া এই দুটি সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট বা মৃত্তিকা পরিলেখ গঠনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি হরাইজন কাকে বলে এবং কি কি ধরনের হরাইজন মাটিতে দেখতে পাওয়া যায় সেই আলোচনায় যাব, কিন্তু তার আগে আমি কয়েকটা টার্ম তোমাদের সামনে একটু মনে করিয়ে দিতে চাইছি। এই টার্মগুলো তোমরা শুনেছো, কিন্তু বারবার এই কথাগুলো বা এই কথার যে ব্যঞ্জনা, সেগুলো এই হরাইজন ডেভেলপমেন্ট এবং প্রোফাইল ডেভেলপমেন্টে আসবে, ফিরে ফিরে আসবে। তাই আমি টার্মিনোলজিগুলো একটু মনে করিয়ে দিতে চাইছি। ফার্স্ট অফ অল হচ্ছে রেগোলিথ। আমরা জানি যে রেগোলিথ বা ওয়েদারিংয়ের যে এন্ড প্রোডাক্ট, সেই জিনিসটা আমাদের মৃত্তিকা সৃষ্টির প্রথম উপাদান, যার উপর ভিত্তি করে মৃত্তিকা সৃষ্টি হয়েছে। ফলে সয়েল প্রোফাইলের মধ্যে আমরা দেখতে পাবো যে সাধারণত যেটা জনিত্র শিলা, যেটাকে আমরা বেড রক বলি, এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ টার্মিনোলজি, বেড রক বলি, যার থেকে এই রেগোলিথটা তৈরি হয়েছে। আমরা সাধারণত দেখব যে সয়েল প্রোফাইলের একদম নিচের দিকে বেড রক থাকে, তার উপরে রেগোলিথ থাকে, তার উপরে সয়েল থাকে। কারণটা খুব সহজেই অনুমান করা যায়, কারণ সয়েল ফর্মিং যে প্রসেসেস আমরা পড়েছি, সেটা ক্লাইমেটিক ফ্যাক্টর হোক বা অন্যান্য ফ্যাক্টর হোক, তারা প্রত্যেকেই টপ লেয়ার থেকে ডাউন লেয়ারের দিকে কাজ করে, উপর থেকে নিচের দিকে কাজ করে। তার ফলে আমরা সবসময় এই সজ্জাটা দেখতে পাবো যে মাটির মধ্যে উপর দিকে প্রকৃত মাটি, তারপরে থাকছে রেগোলিথ বা বিচূর্ণিত শিলা, যেটা এখনো পুরোপুরি মাটিতে পরিণত হয়নি, এবং সব নিচে থাকছে বেড রক। উপর দিকের যে মাটি, সে আসলে রেগোলিথ থেকেই তৈরি হয়েছে। নিচের দিকে যে রেগোলিথটা পড়ে রয়েছে, সেটা আসলে হচ্ছে যে গোটা যে রেগোলিথ বডিটা ছিল, তার অবিকৃত অংশ, তার উপরের অংশটা বিকৃত হয়ে গেছে এবং মাটিতে পরিণত হয়ে গেছে। এখন ডিকেইং ভেজিটেশন বা ক্রমশ মৃত গলিত যে উদ্ভিদের শরীর থেকে নির্গত পদার্থ, সেটা এই আমাদের যে মাটির প্রোফাইল গঠন, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কারণ এইটাই হচ্ছে আমাদের মাটিতে অর্গানিক ম্যাটারের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, যে কারণে মাটির উপরের স্তরে আমরা দেখব যে একটা কালচে আবরণ তৈরি হয়। সে তুমি তোমার বাগানের মাটিটা যদি একটু গর্ত করে কাটো ড্রাই সিজনে, এখন কাটলে হবে না, মাটি কাটলেই জল এসে যাবে, বুঝতে পারবে না। শীতকালের দিকে যদি তুমি তোমার বাগানে বা মাঠে একটা গর্ত করো, তাহলে সেই গর্তের ধারে ভালো করে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবে উপরের অংশে যেখানে ঘাস বা গাছপালা হয়েছে, তার ঠিক নিচের অংশে একটা কালো ঘন স্তর রয়েছে, যেটা অর্গানিক ম্যাটারের স্তর আমরা বলি, ও হরাইজন বলি, আমরা পড়বো হরাইজনে। তো এই হরাইজনটা তৈরি হয়েছে মূলত এই ডিকেইং ভেজিটেশন থেকে। মানে এগুলো হচ্ছে পচা পাতা,
গাছপালার ছাল, বাকল, হ্যাঁ, কাণ্ড, এই সমস্ত থেকে তৈরি হয়েছে, এবং তার সঙ্গে প্রাণীজ বিভিন্ন উৎসও রয়েছে, তবে ভেজিটেশন উৎসটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট আর একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে লিচিং। লিচিং কথাটার অর্থ হচ্ছে যে জলের দ্রবীভূত হয়ে কোনো বস্তুর একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। এই লিচিং জিনিসটা আমাদের সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টে মোস্ট ফান্ডামেন্টাল থিং, কারণ বেশ কিছু মিনারেলস রয়েছে যেটা জলের সঙ্গে দ্রবীভূত হয়, সেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণ, সেটা বিভিন্ন ধরনের যে অ্যাসিডগুলো রয়েছে, জৈব অ্যাসিড এবং মিনারেল অ্যাসিড, সেইগুলো সবই জলে দ্রবীভূত হয়। ফলে জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় এরা মাটির গভীরের স্তরে পৌঁছে যেতে পারে। জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় এরা মাটির সয়েল প্রোফাইল থেকে বেরিয়ে চলে যেতে পারে কোনো সারফেস রান অফ হিসেবে, এই আন্ডারগ্রাউন্ড যে সয়েল সিপেজ হয় তার মাধ্যমে এরা একেবারে ভৌম জলস্তরে পৌঁছে যেতে পারে, তার মাধ্যমে এরা সয়েল প্রোফাইল থেকে বেরিয়ে যেতে পারে। কিংবা লিচিং হতে হতে এটা যখন কোনো একটা নদী বা নালার যে খাত রয়েছে তার পাশে উন্মুক্ত হয়ে যায়, তখন সেখান থেকে সিপেজ প্রক্রিয়ায় বেরিয়ে চলে যেতে পারে। তাই লিচিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডিসলোকেশন অফ মিনারেলস ফ্রম সয়েল প্রোফাইল। নেক্সট থিং হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। এটা ঠিক লিচিংয়ের উল্টো। লিচিং হলে জলে দ্রবীভূত অবস্থায় পদার্থগুলো গ্র্যাভিটেশনাল টানে ক্রমশ নিচের দিকে নামতে থাকে, আর ক্যাপিলারি অ্যাকশন হয় যখন সয়েল প্রোফাইল থেকে জলটা উইথড্র হয়ে যাচ্ছে বা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। অর্থাৎ লিচিং যদি হয় আর্দ্র কন্ডিশনে, তাহলে ক্যাপিলারি অ্যাকশন ঘটে শুষ্ক অবস্থাতে। এখানে মাটির উপরের স্তর থেকে বায়ুমণ্ডলের দিকে একটা বাষ্পচাপের ঢাল তৈরি হয়, মাটির উপরের স্তর থেকে জলটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, তার টানে নিচ থেকে জল উঠে আসছে। কিসের মধ্যে দিয়ে উঠে আসছে না, ওই মাটির মধ্যে যে অতি সূক্ষ্ম 0.1 মিলিমিটারের বা তার কম ডায়ামিটার যুক্ত যে ছেদগুলো আছে সরু সরু পাইপের মতো, যেগুলো মূলত হচ্ছে এই মৃত উদ্ভিদের শিকড় পচে নষ্ট হয়ে গিয়ে তার যে ফাটলগুলো তৈরি হয়, সেইগুলোর মধ্যে দিয়ে মিনারেলগুলো মিশ্রিত অবস্থাতে জলের সঙ্গে উপর দিকে উঠে আসছে। ভালো করে বুঝে দেখো, সাধারণ অবস্থায় কিন্তু মিনারেলগুলো উপরে উঠে আসার কথা নয়, কিন্তু এই ক্যাপিলারি অ্যাকশনের ফলে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে, এবং উপরে উঠে আসার পর জলটা বাষ্পে পরিণত হয়ে গেলেও মিনারেলটা উপরের স্তরেই সঞ্চিত হচ্ছে। এইভাবে মাটির উপরে মিনারেলের আবরণ ঘটে, যেটা আমরা ওই গুজরাটের কচ্ছের রান অঞ্চলে যদি শীতের পর যাই, তাহলে দেখবো মাটির উপরে একটা সাদা আস্তরণ, নুনের আস্তরণ তৈরি হয়েছে। এই নুনের আস্তরণটা কিন্তু এই ক্যাপিলারি অ্যাকশনের ফলে হয়েছে। যেটা আমাদের এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে যে লিচিং এবং ক্যাপিলারি অ্যাকশনের ফলে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে সয়েল প্রোফাইলের মধ্যে বিভিন্ন মিনারেলের যাতায়াত ঘটতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ট্রান্সলোকেশন। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এক্ষেত্রেও সয়েল প্রোফাইলের মধ্যে মিনারেলের স্থানান্তর হচ্ছে, কিন্তু এই স্থানান্তরটা ওপরে নিচে হচ্ছে না, পাশাপাশি হচ্ছে। ওপরে নিচে হলে আমরা এটাকে লিচিং বা ক্যাপিলারি অ্যাকশনের মধ্যে দিয়ে ব্যাখ্যা করছি, হোয়ারাজ ট্রান্সলোকেশনের জন্য কিন্তু বিভিন্ন প্রাকৃতিক যে শক্তিগুলো, যেমন ধরো বায়ু প্রবাহ, যেমন ধরো আমাদের পুঞ্জিত ক্ষয়, যেমন ধরো নদীর প্রবাহ বা সারফেস রান অফ, এবং বিভিন্ন যে বারোয়িং অ্যানিমালসগুলো আছে, ছুটো, ইঁদুর, প্রেরি ডগ, কেঁচো ইত্যাদি যারা আছে, এদের যে মাটির একটা অংশ থেকে খুঁড়ে অন্য জায়গায় তুলে দেওয়া, পাঠিয়ে দেওয়া, এই যে কাজটা এরা করে, এই জিনিসটা কিন্তু ট্রান্সলোকেশন। এবং মনে রাখতে হবে এর ফলেও কিন্তু মাটির মধ্যে বিভিন্ন স্থান অনুযায়ী মিনারেলস কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায়, অ্যাকিউমুলেশন হয় অথবা ডিসলোকেশন হয়। তাই এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলোকেশন। তো আমাদের এই সয়েল হরাইজন ডেভেলপমেন্ট যখন আমরা পড়ব, তখন আমরা সেখানে দেখব যে এই শব্দগুলো বারবার ফিরে আসবে। নাও ইফ উই কনসেন্ট্রেট আপন দ্য হরাইজনস, সয়েলের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে প্রসেসগুলোর কথা বললাম, তার ফলে মিনারেলসগুলো এবং অর্গানিক ম্যাটারগুলো ওপরে নিচে ওঠানামা করে বা পাশাপাশি সরে যায়। এর ফলে মাটির মধ্যে কতগুলো আলাদা আলাদা রং এবং ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যুক্ত স্তর তৈরি হয়, যেগুলোকে এক একটাকে আমরা বলছি হরাইজন। এখন কোথায়
কোন মাটিতে কি কন্ডিশনে কোন হরাইজনস তৈরি হবে, সত্যি কথা বলতে কি সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। দেখা গেছে যে একই প্যারেন্ট মেটেরিয়াল ভিন্ন ভিন্ন ওয়েদার কন্ডিশনে আলাদা আলাদা ধরনের হরাইজন ডেভেলপমেন্ট দেখাচ্ছে, বা একই ওয়েদার কন্ডিশনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা রকমের হরাইজন ডেভেলপমেন্ট হয়ে গেছে ডিউ টু সাম লোকাল ফ্যাক্টরস। তো সেই কারণে আমরা দেখব যে সয়েল হরাইজন বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মৃত্তিকায় এই সয়েল হরাইজন ডেভেলপমেন্ট আলাদা আলাদা রকমের হয়েছে। হ্যাঁ, সময়ও এখানে একটা বড় ফ্যাক্টর, কারণ যত বেশি সময় ধরে এই সয়েলটা তৈরি হয় তত তার হরাইজনগুলো প্রোনাউন্সড হয়, অর্থাৎ অত্যন্ত ভালোভাবে বোঝা যায়। আর একটা জিনিস সময়ের ক্ষেত্রে দেখা গেছে যে যত সময় বেশি থাকে তত সয়েলের যে প্রকৃত অংশটা বা ট্রু সয়েল যেটাকে আমরা বলি, সেই অংশটা গভীরতা বৃদ্ধি পেতে থাকে। এটাও সময়ের একটা ফল হরাইজন ডেভেলপমেন্টের উপরে। তো আলোচনার সুবিধের জন্য আমরা কতগুলো জেনারেলাইজেশন সবসময় করি। জেনারেলাইজেশন কেন না, সবাইকে তো একসঙ্গে আলোচনা করতে পারবো না পৃথিবীর যত রকমের মাটি। আমরা তার মধ্যে থেকে যেগুলো সাধারণত সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, আমরা সেই ধরনের মেটেরিয়ালগুলোকে সেই ধরনের হরাইজনগুলোকে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখতে নিয়ে আসছি, বা একটা আইডিয়াল সয়েল প্রোফাইলের মধ্যে কি কি হরাইজন থাকে আমরা সেইটা নিয়েই আলোচনা করব। তো সেইগুলোকে আমরা কতগুলো অক্ষর দিয়ে ডিনোট করেছি, ইংরেজি বর্ণমালার অক্ষর দিয়ে। ও, এ, ই, বি, সি এবং আর। ও, এ, ই, বি, সি এবং আর, এই অক্ষরগুলো দিয়ে আমরা সাধারণত মাটির যে স্তরগুলো বা হরাইজনগুলো তাদেরকে চিহ্নিত করি। এখন বলে রাখা ভালো যে এই ও, এ বা বি এই সমস্ত স্তরের মধ্যেও আবার কিছু উপস্তর বিভাজন দেখা যায়, এবং সেই উপস্তর বিভাজনটাও কিন্তু সৃষ্টি হচ্ছে ওই একই প্রক্রিয়াতে, অর্থাৎ ওই ট্রান্সলোকেশন কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে, বা লিচিং কোথায় একটু বেশি হয়েছে কোথায় একটু কম হয়েছে, তার ভিত্তিতে একটি স্তরের মধ্যেও অনেকগুলি উপস্তর তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত ইংরেজি নম্বর ব্যবহার করি, অর্থাৎ 1, 2, 3, 0 এইভাবে। যেমন ও লেয়ারটাকে আমরা একেবারে অবিকৃত ঝরা পাতা ও ও বা ও 0, অনেক সময় 00 ডাবল ডিজিটেও করা, ও 00, নেক্সট ও 00, ওপরেরটা 00 তারপরেরটা 0, তার মানে আরেকটু বেশি বিকৃত হয়েছে। নেক্সট হচ্ছে O1, O1 মানে সেখানে আর পাতা টাতাগুলোকে আলাদা করে চেনা যাচ্ছে না, সেগুলো ডিকম্পোজড হয়ে গেছে, গিয়ে একটা কালো মতন পদার্থ তৈরি করেছে, কিন্তু তার মধ্যে এখনো পাতার শির বা ডালের অংশ ছোট ছোট একটু স্ট্রেস করতে পারছে। O2 একেবারে ডিকম্পোজড হয়ে গেছে, একেবারে মিহি গুঁড়ো, তাকে আর কোনোটাকে আলাদা করা যাবে না, কোনটা পাতা ছিল কোনটা ডাল আর কোনটা গোবর আলাদা করা যাবে না, সব একসঙ্গে হয়ে গেছে, সব একেবারে ডিকম্পোজড হয়ে গিয়ে একটা আলাদা পদার্থ তৈরি করেছে O2। তাহলে পুরোটাই অর্গানিক ম্যাটারের স্তর, কিন্তু তার মধ্যে স্থানীয় বৈশিষ্ট্য অনুসারে ওই ভাগগুলো করা হচ্ছে। এইভাবে আমরা A1, A2 পেতে পারি, আমরা B1, B2 পেতে পারি, C1, C2 পেতে পারি। সিতে সাধারণত খুব এরমভাবে C1, C2 খুব কম মাটিতেই দেখা যায়। অ্যান্ড আর মিনস বেডরক, দ্যাট ইজ নট অ্যাট অল উইদিন দ্য হরাইজন অফ সয়েল, কিন্তু আমরা এটাকে সয়েল প্রোফাইলের বেস হিসেবে রেখে দিই, তাই আর বলে আমরা ছেড়ে দিই। আর মানে হচ্ছে বেডরক, এটাকে আমরা আলাদা কোনো গুরুত্ব দিচ্ছি না, তার মধ্যে উপবিভাজনের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের মূল যে স্তরগুলো সেটা হচ্ছে ও, এ, বি, সি। ইটা একটা ট্রানজিশনাল স্তর, আমরা এটার আলোচনা এক এক করে এবার করব। প্রথমে ও হরাইজনের কথা বলছি। ও ডিনোটস অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার মানে জৈব পদার্থ, এবং কোথা থেকে এসছে এগুলো? অবশ্যই জীবের দেহ থেকে। কোনো জীবিত উদ্ভিদ বা প্রাণী যা মাটির মধ্যে বসবাস করছে সেটা কিন্তু অর্গানিক ম্যাটারের মধ্যে পড়ে না।
অর্গানিক ম্যাটার বলতে আমরা বোঝাই ডেড মেটেরিয়াল, লিভিং মেটেরিয়ালটা কিন্তু অর্গানিক ম্যাটার নয়। ডেড মেটেরিয়াল বা জীবিত উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে নিঃসৃত যে পদার্থগুলো, সেইগুলো মাটিতে পড়ার পরে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়। এই প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে বড় অংশটাই জুড়ে রেখেছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এবং কতগুলো অণুজীব বিভিন্ন, যারা এই ডেট্রিটি ম্যাটারগুলোকে বা যারা ডেট্রিটিভোর, যারা এই ডেট্রিটাসগুলোকে খেয়ে বা ডিকম্পোজ করে বা ভেঙে দিয়ে তাদেরকে অর্গানিক ম্যাটারে পরিণত করে। একটা জিনিস আমি বলতে চাই, অর্গানিক ম্যাটার ভেঙে দুটো আলাদা জিনিস তৈরি হতে পারে, দুটো ডিফারেন্ট কন্ডিশনে। একটা হচ্ছে হিউমাস আর একটা হচ্ছে মিনারেল কম্পোজিট বা মিনারেল বায়োমিনারেল কমপ্লেক্স তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি একটা কলয়েড, বায়োমিনারেল কলয়েড তৈরি হতে পারে। তো এই দুটো আলাদা আলাদা অবস্থায় তৈরি হয়, বাট বোথ অফ দেম আর অর্গানিক ম্যাটার্স। সাধারণত মাটির উপরের যে স্তরে গাছপালা থাকে তার থেকে শুরু করে, সেটাকে যদি আমরা শূন্য ধরি, তার থেকে আমরা নিচের দিকে যত যাব আমরা গভীরতাগুলো মাপতে থাকি, তাহলে দেখব উপরের 0 থেকে 2 ফিটের মধ্যে একটা ঘন কালচে বা কালচে বাদামি রঙের একটা স্তর দেখতে পাওয়া যায়। প্রায় সমস্ত মাটিতেই এটা দেখতে পাওয়া যায়। মাটির স্তরটার গাঢ়ত্ব উপরের দিকে বেশি এবং যত নিচের দিকে যাব সেটা একটু একটু করে হালকা হয়েছে। এই স্তরটা যেখানে মাটির মধ্যে জলের প্রবেশতা খুব বেশি সেখানে বেশি গভীর, আর যেখানে মাটিতে জল প্রবেশ করে কম সেখানে তার গভীরতা কম। এই মেটেরিয়ালটার উপরের দিকের অংশ, একেবারে উপরের দিকের অংশটাতে আমরা মরা পাতা বা গাছের ডাল এই সমস্তগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, যেটাকে আমরা লিফ লিটার বলছি, যেখানে ওই অবিকৃত বা অর্ধ বিকৃত অবস্থাতে আমরা উদ্ভিদের শরীর থেকে যে পাতা, যে কাঁটা, যে ছাল ইত্যাদি পড়েছে সেইগুলোকে পাবো। তার নিচের স্তরে সাধারণত বিয়োজিত হয়ে যাওয়া যে অবশেষটা সেইটা পড়ে থাকে, যেটাকে সাধারণত আমরা হিউমাস বলি। এটা একটা অত্যন্ত জটিল জৈব যৌগের চেন। হ্যাঁ, এটা আমরা মনে করি যে এটা মোটামুটি একটা ডিকম্পোজিশনের শেষ প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট। এখন এদের মধ্যে অনেকগুলো ইন বিটুইন স্তর থাকতেই পারে, সেটা নির্ভর করে কি ধরনের জলের সরবরাহ হচ্ছে প্রোফাইলের মধ্যে, তার উপরে অনেকটা নির্ভর করে যে এর মধ্যে আর কটা স্তর তৈরি হবে বা হবে না। তো এই অনুযায়ী আমরা এই অর্গানিক ম্যাটারের যে স্তর বা ও স্তর আমরা দেখতে পাচ্ছি সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে কয়েক ফুট পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ওয়েল ড্রেন্ড সয়েল। এটাও আমার বলা হয়নি, কিছু সয়েল আছে যেগুলো ওয়েল ড্রেন্ড, তার মানে সেখানে জলটা পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রোফাইল থেকে বেরিয়ে চলে যেতে পারে, যেমন বালি, দোআঁশ মাটি, ওয়েল ড্রেন্ড সয়েল। আর কিছু সয়েল আছে যেগুলো হচ্ছে পুয়ারলি ড্রেন্ড, যেমন ধরো এঁটেল মাটি, যেখানে জলটা সারফেসের উপরে পড়ার পরে দীর্ঘক্ষণ উপরেই জমে থাকে। সাধারণত আমরা দেখি ওয়েল ড্রেন্ড সয়েলে এই লেয়ারটা মাটির উপর থেকে মাটির উপরে তৈরি হচ্ছে, কিন্তু তার নিচের দিকের অংশে যে জলের নিম্নগমনের সঙ্গে সঙ্গে এটা ছড়িয়ে গেছে, ফলে এই স্তরটার ঘনত্ব খুব বেশি হতে পারে না। whereas একটা পুয়ারলি ড্রেন্ড সয়েলে যেহেতু উপরের একটা জল দাঁড়িয়ে থাকে বেশি সময় ধরে, তাই সেখানে আমরা দেখি যে মোটা আকারের জৈব পদার্থের একেবারে ঘন কালো স্তর উপরেরটাতে তৈরি হয়ে থাকে, যেমনটা আমরা দেখি জলার মধ্যে পাঁক তৈরি হয়ে থাকে, ওটা কিন্তু একটা পুয়ারলি ড্রেন্ড কন্ডিশন অফ এ সয়েল। তো এটা হচ্ছে ও হরাইজন, যেটা একদম টপ লেয়ারে থাকে, এবং এখান থেকেই কিছুটা অর্গানিক ম্যাটার জলের সঙ্গে সঙ্গে মাটির নিচের দিকের প্রোফাইলগুলোতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। নেক্সট যে হরাইজনটা তার আসছে সেটা হচ্ছে এ হরাইজন। এটাকে আমরা বলি টপ সয়েল। ভালো করে বোঝো যে ও হরাইজনটা কিন্তু অর্গানিক হরাইজন, যেটাকে আমরা সয়েলের উপরে থাকতে দেখছি, সয়েল প্রোফাইলের অঙ্গ সে,
কিন্তু টপ সয়েল হিসেবে আমরা এ হরাইজনকেই ধরি, অর্থাৎ মাটির উপর থেকে যদি আমি একটা আঁচড়া ব্যবহার করে আঁচড়ে আঁচড়ে কালো যে জৈব পদার্থের স্তরটা তুলে ফেলে দিই বাগানের মাটির থেকে, তারপরে যে সয়েলটা একটু ধূসর রঙের যে সয়েল সারফেসটা দেখতে পাবো, সেইটা হচ্ছে আমার টপ সয়েল বা এ হরাইজনের সূচনা। যেমন এখানে এই যে কালো স্তরটা দেখতে পাচ্ছি, তার থেকে যে পরে এই তুলনামূলকভাবে হালকা রঙের যে আর একটা স্তর তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সেই টপ সয়েল লেয়ার, এবং এইটা হচ্ছে সেই এ হরাইজন। এখানে তৈরি হয়েছে আমার এ হরাইজনটা। এবং এই উপরের অংশের যে কালো স্তরটা অর্গানিক হরাইজন, সেখানে মিনারেলস কম থাকে, অর্গানিক ম্যাটার বেশি থাকে। কিন্তু এ হরাইজনের মূল কনস্টিটিউয়েন্ট হচ্ছে মিনারেলস, অর্থাৎ আবহবিকৃত পদার্থগুলোর থেকে বা রেগোলিথ থেকে যে বিভিন্ন প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি ধরনের মিনারেলস তৈরি হয়েছে, সেই সয়েল ফর্মিং মিনারেলসগুলো আমরা এই হরাইজনে প্রচুর দেখতে পাবো। যেহেতু ঠিক ও হরাইজনের নিচে অবস্থান করছে, ফলে লিচিংয়ের দ্বারা এই হরাইজনের মধ্যে বেশ কিছুটা হিউমাস ঢুকে পড়বে, তার ফলে এটা একটু ঘন রঙের হয়। অবশ্যই ও হরাইজনের মতো অত ঘন কালচে রঙের হয় না, কিন্তু সেটা আরেকটু নিচের স্তরের থেকে এটা আরেকটু ঘন রঙের হতে পারে। তো এই জায়গাটাকে বায়োম্যান্টেল নামেও ডাকা হয়। বায়োম্যান্টেল বলা হয় এই কারণে যে অধিকাংশ যে ক্ষুদ্র জীব বা মাইক্রো অর্গানিজমস, সে তুমি কেঁচো বলো বা বিভিন্ন ধরনের ফাঙ্গাই বলো বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বলো, এরা মুখ্যত এই এ লেয়ারটার উপরই অবস্থান করে। অর্থাৎ টপ সয়েলটাই এই ধরনের যে প্রাণীগুলো বা উদ্ভিদগুলো বা ফাঙ্গিগুলো তাদের বাসস্থল। সেই জন্যই এটাকে বায়োম্যান্টেল নামেও ডাকা হয়। এটা আমাদের বায়োস্ফিয়ারেরও একটা অঙ্গ। তো এই অংশে আমরা মূলত এ হরাইজনে যে পার্টিকেলগুলো দেখতে পাবো, সয়েল পার্টিকেলগুলো, সেগুলো আকার অনেক সূক্ষ্ম, অনেক মিহি। আমরা যদি হাতে নিয়ে দেখি তাহলে এটা দেখবো যে তুলনামূলকভাবে, অবশ্যই ও লেয়ারের থেকে নয়, কারণ ও লেয়ারে যে অর্গানিক ম্যাটারটা থাকছে সেটা ভীষণ সুপার ফাইন, কিন্তু এ লেয়ারে যেটা থাকছে সেটা নিচের বি লেয়ারের থেকে বেশি সূক্ষ্মতর পদার্থগুলো এখানে থাকে, এবং সাধারণত লিচিংয়ের উপর নির্ভর করে যে এখানে কি ধরনের মিনারেল থাকবে। যদি অতিরিক্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হয় তাহলে সাধারণত জলে অদ্রাব্য মিনারেল, যেমন ফেরাস বা ফেরাস বা অ্যালুমিনিয়ামের যে সমস্ত যৌগ, সেইগুলো এখানে দেখতে পাওয়া যায়। হোয়ারাস যদি এখানে বৃষ্টিপাত কম হয় তাহলে সেখানে আমরা সাধারণত এ লেয়ারের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় পদার্থ দেখতে পাই। নেক্সট, কামিং টু ই হরাইজন। ই হরাইজন ইজ অ্যাকচুয়ালি এ সেপারেশন বিটুইন এ অ্যান্ড বি হরাইজন। এ অ্যান্ড বি হরাইজনের মধ্যে অনেকে এটাকে একটা ট্রানজিশন লেয়ার বলা হয়। ট্রানজিশন লেয়ার অর্থাৎ এ হরাইজন শেষ হচ্ছে, বি হরাইজন শুরু হচ্ছে। সাধারণত খুব ম্যাচিওর, মানে ওয়েল ম্যাচিওর যে সয়েল, সেইখানে এই ধরনের ই হরাইজন তৈরি হতে দেখা যায়। সব ক্ষেত্রে এটা ঘটবে না। তো তফাৎটা কি না, এটা কয়েক ইঞ্চি থেকে শুরু করে 10-15 ফিট পর্যন্ত গভীরে এটা আমরা দেখতে পাই। 10-15 ফিট মাটির গভীরে চলে গেলেও এটাকে আমরা দেখতে পাই। ই হরাইজন কথাটার অর্থ হচ্ছে এলুভিয়াল হরাইজন। এলুভিয়াল শব্দটা এলুভিয়েশন শব্দ থেকে এসছে, আমরা পরে এলুভিয়েশনটাকে ব্যাখ্যা করব। যে এখানে লিচিংটা এত বেশি হয়ে গেছে, অর্থাৎ এত বেশি পরিমাণে জলের সঙ্গে সঙ্গে মিনারেলগুলো ধুয়ে বেরিয়ে চলে গেছে, যে এখানে খুব যে ক্লে মিনারেল, অর্থাৎ যেগুলো মাটির সৃষ্টিকারী মিনারেল, সেই মিনারেলগুলোর পরিমাণ খুব কম। সেই কারণে এটাকে বলে পুওর ইন ক্লে মিনারেলস, এই হরাইজনটাকে বলা হয়। এবং এখানে যে মাটির যে দানাগুলো থাকে সেগুলো এ হরাইজনের থেকে একটু বেশি মোটা হয়, স্থূল হয়, কিন্তু বি হরাইজনের থেকে কম স্থূল হয়। এর মাধ্যমে এই ট্রানজিশনটা বোঝা যায়। এর থেকে
এলুভিয়েশনটা বেশি হয়েছে, বেশিরভাগ লিচিং হয়ে গেছে, মিনারেল পুয়ার। নেক্সট যেটা হচ্ছে যে এর পার্টিকেল সাইজগুলো এ হরাইজনের যে সয়েল পার্টিকেল তার থেকে একটু বড়, কিন্তু বি হরাইজনের থেকে কম। এটাকে আমরা বলছি সি হরাইজন। এক এক ধরনের ক্লাইমেটে এই ই হরাইজনে আলাদা আলাদা ধরনের পদার্থ সঞ্চিত হতে দেখা যেতে পারে। নেক্সট ইজ বি হরাইজন। এটাকে আমরা বলি সাবসয়েল। এ কে বলেছিলাম টপ সয়েল, বি কে বললাম সাবসয়েল। এতে যত কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস যা কিছু এ হরাইজনের মধ্যেই শেষ হয়ে যায়। বি হরাইজনে সাধারণত খুব বড় গাছ যেগুলো, সেইগুলোর শিকড় চালিয়ে দেওয়া হয়। একটা জিনিস এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যে কৃষির ক্ষেত্রে সয়েলের অ্যাকচুয়ালি উপরের 9 ইঞ্চি লেয়ারটা কাজে লাগে। মানে কৃষিজাত যে ফসল যত রকমের আছে তাদের যা কিছু প্লাউইং থেকে শুরু করে এভরিথিং করা হয় 9 ইঞ্চি লেয়ারের মধ্যে। ফলে ওই লেয়ারে কি আছে তার উপরেই ডিপেন্ড করে মাটিটা ফার্টাইল হবে কি হবে না। তার নিচের যে অংশটা সেই জায়গাটা কিন্তু এই আমাদের ফসল যেগুলো ধান গম বা ইত্যাদি, এদের রুট ওই নিচের হরাইজন থেকে কোনো সাহায্য পায় না। কিন্তু বড় গাছের অরণ্য যখন আমরা দেখি তখন বড় বড় গাছগুলো এই সাবসয়েল হরাইজনের নিচে ওই শিকড় চালিয়ে দিতে পারে এবং তার ফলে তারা সেখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। ঠিক এই কারণেই দেখবে ল্যাটেরাইট অঞ্চলের মাটিতে ফসল ফলে না, কিন্তু খুব ভালো শাল গাছের অরণ্য হয়। শাল, পিয়াল, মহুয়া এই সমস্ত গাছের অরণ্য খুব ভালো হয়। তার কারণ হচ্ছে ওর টপ সয়েল লেয়ারটা ইনফার্টাইল হলেও সমস্ত ফার্টাইল মিনারেলগুলো সাবসয়েল এই বি হরাইজনে গিয়ে জমা হয়েছে এবং তার জন্যই ওইখানে বড় বড় গাছ ভালো হচ্ছে। তো মোটামুটি 10 থেকে 30 ফিট গভীরতা এটা দেখতে পাওয়া যায়। সাধারণত এখানে যে ক্লে মিনারেলগুলো অর্থাৎ বিভিন্ন তোমরা নিশ্চয়ই জানো যে এই কাদার মধ্যে সব থেকে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়ামের বিভিন্ন মিনারেল আছে এবং তারপরেই আছে লোহার বিভিন্ন মিনারেল। তো এই ফেরাস এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন যে মিনারেলগুলো সেগুলো সাধারণত উপরের স্তর থেকে ধৌত হয়ে এসে বা লিচিং হয়ে এসে বি হরাইজনে জমা হয়। অল্প কিছু অর্গানিক ম্যাটার এখানে পাওয়া গেলেও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে যদি খুব বেশি সেখানে লিচিং হয়, খুব বেশি ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার হয়ে থাকে এবং তার ফলে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যাচ্ছে যে এটা অর্গানিক ম্যাটার বা কলয়েডীয় অবস্থাতে, সেগুলো জলের সঙ্গে অনেক গভীর পর্যন্ত যদি পৌঁছে যায়, যদি মাটিতে ফাটল দারণ খুব বেশি থাকে বা পোরোসিটি পারমিয়েবিলিটি খুব বেশি হয়, তখনই একমাত্র বি হরাইজনে আমরা ট্রেস অফ অর্গানিক ম্যাটার দেখতে পাবো। সাধারণত এটা এ হরাইজনের থেকে হালকা রঙের হয়। সাধারণত এ হরাইজন বা ও হরাইজনের থেকে এটা অনেক বেশি হালকা রঙের হয়। এর যে গ্রথন বা টেক্সচার সেটাও সাধারণত একটু বেশি ছাড়া ছাড়া হয় বা একটু কোর্স টেক্সচার্ড হয় এখানকার সয়েলটা, এবং এর মধ্যে মিনারেলটা বেশি থাকে। এটা গেল বি হরাইজন। নেক্সট ইজ সি হরাইজন। সি হরাইজন সাধারণত 30 থেকে 48 ফিট গভীরতায় দেখতে পাওয়া যায়। এটা কিন্তু স্থান ভিত্তিতে তফাৎ হতে পারে। এমন হতেই পারে সি হরাইজনটা 5 ফিট গভীরতার মধ্যে চলে এসছে, কারণ ওই যে বললাম যে সয়েল ডেভেলপমেন্টটা ভীষণভাবে এরিয়া স্পেসিফিক, সেখানকার মাইক্রোক্লাইমেট কীরকম তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো গড়ে আমরা বলছি বা একটা আইডিয়াল কন্ডিশনে বলছি সাধারণত 30-40 ফিট গভীরতায় আমরা রেগোলিথের একটা স্তর দেখতে পাই, যেটা এখনো পর্যন্ত সয়েল ফর্মিং প্রসেসগুলো তাকে বিকৃত করতে পারেনি বা তার থেকে সয়েল তৈরি হওয়ার প্রক্রিয়াটা এখনো চলছে। এই রেগোলিথের ক্যারেক্টারটা হচ্ছে যে এরা অনেক স্থূল হয়, এর মধ্যে বড় বড় দানার গ্র্যাভেল থাকে, পেবলস থাকতে পারে, বিভিন্ন ধরনের ছোট ছোট বোল্ডার থাকতে পারে এবং কোর্স স্যান্ড এই সমস্তগুলো মিলেমিশে একসঙ্গে থাকে। যেমন এই ছবিতে যেটা দেখাচ্ছে যে এই যে স্তরটা হালকা রঙের, সাধারণত এটা হালকা রঙের হয় কারণ এখানে একে তো অর্গানিক ম্যাটার একেবারেই থাকে না, দ্বিতীয়ত হচ্ছে যে মিনারেলাইজেশন প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি, সেই জন্য এটা এখানে একটু হালকা রঙের হয়। এবং ক্যারেক্টারিস্টিক জায়গাটা যেটা সেটা হচ্ছে এই ধরনের বড় বড় পাথরের টুকরো এর মধ্যে অবিকৃত অবস্থায়
অবস্থান করতে থাকে। এটাকে আমরা বলছি সি হরাইজন। সি হরাইজন ইজ নট এ প্রপার সয়েল হরাইজন। এটা আমরা হরাইজন ডেভেলপমেন্ট পড়ানোর সময় দেখাই, কিন্তু এটা প্রপার সয়েল নয়। নেক্সট, আর হরাইজন। আর মিন্স রক, দ্যাট মিন্স ইট ইজ নট এ সয়েল। কারণ সয়েল হতে গেলে তাকে তো ডিকম্পোজড হতে হবে। এই নিচের যে স্তরটা দেখানো হয়েছে এখানে দেখো একটু ভালো করে, যে এইখানে এই ওপরের স্তরে আমরা দেখছি লিফ মেটেরিয়াল, বিভিন্ন ধরনের যে এ হরাইজন, হ্যাঁ, হিউমাস টিউমাস রয়েছে এ হরাইজন, তার থেকে আর একটু কোর্স হলো বি হরাইজন, তারপরে রেগোলিথ বড় বড় টুকরো পেয়েছি, এটা হচ্ছে সি হরাইজন। নেক্সট, একেবারে অবিকৃত, যারা ভূমিটাকে ধরে রেখেছে, সেজন্য এটাকে বলছি বেড রক, ভূমিশিলা বা পৃষ্ঠশিলা, এরকম নানা নাম রয়েছে। বেড রক, পৃষ্ঠশিলা, এটার মধ্যে ফাটল দারুণ থাকতে পারে, কিন্তু এটা অবিকৃত শিলা। যেমন এখানে দেখানো হচ্ছে, এই উপর থেকে যদি আমি এক এক করে নামি, তাহলে এখানে গিয়ে সরাসরি এটা একটা পাথরের স্তর তৈরি হয়ে গেছে, তাই এটা হচ্ছে বেড রক। মোটামুটি 48 থেকে 50 ফিট গভীরতায় দেখা যায়, তবে এরকম অনেক জায়গা আছে যেখানে মাটির গভীরতা কম, সেখানে 10 ফিট গভীরতাতেও বেড রক থাকতে পারে। তো সয়েল প্রোফাইলের এন্ড হরাইজন এটাকে আমরা বলতে পারি, যে এখানে এটা সাধারণত একেবারে একটা কন্টিনিউয়াস মাস, একেবারে একটা এন ডেপথ পর্যন্ত, একটা আননোন ডেপথ পর্যন্ত চলে গেছে, যেটার মধ্যে কোনো বিকার নেই। তো এটাকে আমরা বলছি আর হরাইজন। তাহলে ও থেকে শুরু করে এ, ই, বি, সি এবং আর, একাধিক্রমে আমরা এই 5টা হরাইজনকে দেখতে পেলাম। নেক্সট, এই যে এতগুলো হরাইজন আমি দেখেছি, একেবারে উপরের যে হিউমাস থেকে শুরু করে নিচের বেডরক পর্যন্ত, এটা পুরোটাই কি মাটি, প্রকৃত মাটি? বৃহৎ দৃষ্টিতে মাটি। মাটি বলেই তার আমি স্তর বিভাজন বা প্রোফাইলগুলো যখন আমি দেখাচ্ছি, তখন সেখানে এগুলোকে এক একটা হরাইজন বলে আমি স্বীকার করছি। কিন্তু যদি ট্রু টু দ্য সেন্স বলা হয়, মাটি বলতে যে তার বিশেষ গুণাগুণগুলোকে বোঝায়, তার যে ফিজিক্যাল এবং কেমিক্যাল ক্যারেক্টারগুলো বোঝায়, সেইটার ভিত্তিতে যদি বলি, দেন ট্রু সয়েল অর সোলাম, সোলাম বলা হচ্ছে ল্যাটিনে, ট্রু সয়েল অর সোলাম, সেটা হচ্ছে টপ সয়েল থেকে শুরু করে সাব সয়েল পর্যন্ত, অর্থাৎ এ থেকে শুরু করে বি হরাইজন পর্যন্ত। তার উপরের যে ও স্তর, সেটাকেও কিন্তু ট্রু সয়েল বলা হয় না, সোলাম বলা হয় না। ও হচ্ছে অর্গানিক স্তর, কিন্তু এ এবং বি হরাইজন, এই দুটো হরাইজনকে মিলে হচ্ছে টপ সয়েল এবং সাব সয়েল। এ হচ্ছে টপ সয়েল, বি হচ্ছে সাব সয়েল। এই টপ সয়েল এবং সাব সয়েলকে একসঙ্গে মিলে হচ্ছে সোলাম বা প্রকৃত মাটি। তার নিচে যে ওয়েদার্ড রক ফ্র্যাগমেন্টটা দেখছিলাম, যেটাকে আমরা রেগোলিথ বলছি, সেই রেগোলিথটাকে বলা হয় স্যাপ্রোলাইট। রেগোলিথের অপর নাম হচ্ছে স্যাপ্রোলাইট। স্যাপ্রোলাইট আর রেগোলিথের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, সেটা হচ্ছে যে রেগোলিথ বললে আমি ইন জেনারেল যে কোনো আবহবিকার থেকে উৎপন্ন পদার্থকে বুঝি, কিন্তু স্যাপ্রোলাইট বলতে সেই রেগোলিথকে বোঝানো হয় যেটা মাটির নিচের স্তরে অবস্থান করছে এবং যেটা সময়ের সঙ্গে সঙ্গে আবার পরিবর্তিত হয়ে মাটির জন্ম দিচ্ছে। এটুকুই তফাৎ সাধারণ রেগোলিথের সঙ্গে স্যাপ্রোলাইটের। রেগোলিথ মাটির উপরেও পড়ে থাকতে পারে, তখন তাকে আমি স্যাপ্রোলাইট বলবো না, কিন্তু যখন সেটা মাটির নিচে সি হরাইজনে পাচ্ছি, তখন তাকে আমি বলছি স্যাপ্রোলাইট। অ্যান্ড এগেইন বেড রক, দ্যাট ইজ দ্য পৃষ্ঠীয় শিলা, যার উপরে ভিত্তি করে এই মাটির স্তরটা দাঁড়িয়ে রয়েছে এবং যেটা বিকৃত হয়ে রেগোলিথ তৈরি হয়েছে। সরাসরি বেড রক থেকে কিন্তু মাটি তৈরি হতে পারে না, মাঝে এই স্যাপ্রোলাইটিক ফর্মটা আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যানাইসোট্রফিক বডিটা তৈরি হচ্ছে কিভাবে? এই যে একটা আইডিয়াল প্রোফাইল দেখছি এখানে, যেখানে ও হরাইজন, এ, ই, বি এবং সি হরাইজনকে দেখানো হয়েছে। এই হরাইজন ডেভেলপমেন্টটা তৈরি হওয়ার জন্য মূলত কতগুলো প্রসেস দায়ী, যেটা কিছু প্রসেস আছে যেগুলো ইউনিভার্সাল, কিছু আছে লোকালাইজড। ইউনিভার্সাল মানে সর্বত্রই দেখতে পাবো, লোকালাইজড মানে এক একটা বিশেষ অঞ্চলে এগুলো দেখতে পাওয়া যায়। এখানে আমি তোমাদের জন্য কতগুলো
প্রসেসেস আমি এখানে দেখিয়েছি, দে আর মোর অর লেস ইউনিভার্সাল প্রসেসেস, কিছু লোকালাইজ প্রসেস এখানে আছে। প্রথমে হচ্ছে এলুভিয়েশন। এলুভিয়েশন অর্থ হচ্ছে জলের দ্বারা মাটির উপরের স্তর থেকে দ্রাব্য পদার্থসমূহ ওই অভিকর্ষজ টানে ক্রমশ নিচের দিকে চলে আসা। এই যে উপর থেকে নিচের দিকে গমন, এটাকেই এলুভিয়েশন বলা হয়। অর্থাৎ লিচিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস ইন এলুভিয়েশন। এলুভিয়েশন প্রসেসটা পৃথিবীর সমস্ত মাটি গঠনের একটা মুখ্য প্রসেস, কারণ আমরা জানি যে মাটির গঠনটা উপর থেকে নিচের দিকে ক্রমশ হয়, এবং যেখানে জল বেশি পাওয়া যায়, সেটা হতে পারে যে গ্রীষ্মের সূচনায় বরফ গলে যে জলটা মাটির প্রোফাইলে যুক্ত হচ্ছে, টপ সয়েলে যুক্ত হচ্ছে, সেইটা মাটির মধ্যে থাকা যে মিনারেলগুলো, যেগুলো ওয়েদারিংয়ের ফলে বেরিয়ে এসছে, সেইগুলোকে দ্রবীভূত করে নিচ্ছে, বা জৈব পদার্থ ভেঙে যে অ্যাসিড তৈরি হচ্ছে সেইগুলোকে দ্রবীভূত করে নিচ্ছে, নিয়ে অভিকর্ষজ আকর্ষণে মাটির মধ্যেকার যে প্রবেশ্য যে ফাঁকগুলো রয়েছে, যে ফাটলগুলো রয়েছে, যে মাটির কণার মধ্যেকার যে গ্যাপগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে একটু একটু করে ট্রাভেল করছে। এটা কিন্তু খুব দ্রুত গতিতে হয় না, সাধারণত ফাটলযুক্ত অঞ্চলে খুব দ্রুত গতিতে হয়। সাধারণত খুব ওয়েল ড্রেনড সয়েল, যেগুলো খুব পোরাস সয়েল, যেগুলো খুব বড়, যার টেক্সচারটা অনেক বেশি মোটা, সেই সমস্ত সয়েলে এই এলুভিয়েশন প্রক্রিয়াটা দ্রুত হয়। কিন্তু যত সয়েলটা সুপার ফাইন টেক্সচার্ড হবে, তত সেখানে এলুভিয়েশনটা বাধাপ্রাপ্ত হবে, ফলে মাটির গঠন সেটাও বাধাপ্রাপ্ত হবে। এই জন্যই উপরের স্তরটা, এই হরাইজনটাকে সাধারণত এলুভিয়াল হরাইজন বলে ডাকা হয়, কারণ সেখান থেকে পদার্থগুলো জলের সঙ্গে ধুয়ে নিচে নেমে যাচ্ছে। অপরদিকে যে স্তরে গিয়ে এই ধুয়ে আসা পদার্থগুলো জমা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইলুভিয়েশন। এলুভিয়েশনের ঠিক উল্টো প্রক্রিয়া হচ্ছে এলুভিয়েশন, যার ফলে ক্রমশ মাটির নিচের স্তরে পদার্থগুলো জমা হতে থাকে। লিচিং এটা একটা পার্টিকুলার প্রসেস, এলুভিয়েশন একটা হোল লট অফ প্রসেস। এইটা হচ্ছে এর মধ্যে তফাৎ। লিচিংয়ের ফলে সয়েল প্রোফাইল থেকে পদার্থ বেরিয়ে যেতে যায়, কিন্তু এলুভিয়েশনের ফলে পদার্থটা সয়েল প্রোফাইলের মধ্যেই থেকে যায়। এটা হচ্ছে এদের মধ্যে তফাৎ। ডিসিলিকেশন এগেন এটা একটা লোকালাইজড প্রসেস, সাধারণত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। এই যে তুমি সুবর্ণরেখা, কেলেঘাই বা কাঁসায়ের তীরে গেলে যে বালি দেখতে পাও, তার কারণ হচ্ছে মাটির প্রোফাইল থেকে বালিটা বিযুক্ত হয়ে যাচ্ছে, একটা কেমিক্যাল প্রসেস, এটাকে আমরা বলি ডিসিলিকেশন। নেক্সট ল্যাটেরাইজেশন, পডজোলাইজেশন, এগুলো হচ্ছে একেবারে লোকালাইজড প্রসেস। ল্যাটেরাইজেশন হয় যেখানে উষ্ণ এবং আর্দ্র অবস্থা পাওয়া যায়, আর পডজোলাইজেশন হয় যেখানে শীতল এবং আর্দ্র অবস্থা পাওয়া যায়। গ্লেজেশন এগেন এটা একটা যেখানে জল বেশি পাওয়া যায়, সেখানে একটু ওয়াটার লকড কন্ডিশনে এটা হয়। মিনারেলাইজেশন যেখানে সাধারণত জলের অনুপস্থিতি আছে এবং অর্গানিক ম্যাটারের অনুপস্থিতি আছে, সেখানে মিনারেলাইজেশন ইজ দ্য মেইন প্রসেস, যেটা আমরা ওই পেরিগ্লেশিয়াল রিজিয়নে বা আমরা উচ্চ পার্বত্য, উচ্চ অক্ষাংশ অঞ্চলের মাটিতে দেখতে পাই। ক্যালসিফিকেশন আমরা ডেজার্ট সয়েলে দেখতে পাবো, যেখানে সাধারণত ক্রমশ আর্দ্রতা কমে যাচ্ছে, সেইখানে আমরা দেখব যে ক্যালসিফিকেশন একটা বড় প্রসেস। আমরা এর থেকে দেখব যে একটা বিশেষ ধরনের মৃত্তিকা তৈরি হয়। আমরা পটজলের মধ্যেও ক্যালসিফিকেশনের কিছু কিছু এফেক্ট আমরা দেখতে পাবো। তো আমাদের সিলেবাসে যেহেতু এত জিনিস নেই, আমি কতগুলো সিলেক্টেড প্রসেসকে এখানে সামনে তোমাদের রাখছি। যেমন এলুভিয়েশনের কথা আমি বললাম, সাধারণত এলুভিয়েশনের মাধ্যমে এই Fe2O3, Al2O3, SiO2, হিউমাস, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এই সমস্ত পদার্থ এবং বিভিন্ন যে মাটির মধ্যে থাকা যে লবণ, সেগুলো এক অংশ থেকে অন্য অংশে সরে যায়। তাহলে এটা একটা রিমুভাল প্রসেস এলুভিয়েশন। নেক্সট ইলুভিয়েশন হচ্ছে জাস্ট, এর সঙ্গে আমি বলে দিই, ইলুভিয়েশনটা হচ্ছে যে সেই পদার্থগুলোই এসে যখন নিচের স্তরে জমা হচ্ছে, যেমন এখানে বড় করে দেখানো হয়েছে যে উপর থেকে ধুয়ে আসা পদার্থগুলো এখানে জমা হয়েছে, সেই কারণে তাকে আমরা বলছি ইলুভিয়েশন।
নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে মেলানাইজেশন। মেলানাইজেশন সাধারণত কোথায় হয় না, যেখানে এই হিউমাস কন্টেন্টটা খুব বেশি হচ্ছে। হিউমাস কন্টেন্ট বেশি হয় কোথায় না, সাধারণত যেখানে একটু শীতল আবহাওয়া রয়েছে সেখানে এই হিউমাস ফর্মেশনটা বেশি হয়। তো হিউমাস ফর্মেশন বেশি হলে মাটির উপর স্তর থেকে পরবর্তী সময়ে যখন ওই বরফ গলা জল বা বৃষ্টির জল পাচ্ছে, তখন ওই হিউমাসটা অত্যন্ত সূক্ষ্ম হয়, তো সেটা মাটির নিচের দিকে গিয়ে যেন থেকে একটা পেন্টিং এফেক্ট তৈরি করে দেয়। এটাকে আমরা বলি মেলানাইজেশন। মেলানো কথাটার অর্থ হচ্ছে রং, সেই রঙিন মানে সেটাকে তার মেলানিন দিয়ে তাকে মেলানাইজ করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটার কথা আমরা বলছি। এটা সাধারণত শীতল আর্দ্র অঞ্চলে আমরা বেশি দেখতে পাই। গ্লেজেশন একটু আগেই বললাম, এটা একটা রাশিয়ান শব্দ যার মানে হচ্ছে ব্লু গ্রে অর গ্রিন ক্লে। ব্লু গ্রে অর গ্রিন ক্লে এই ধরনের মাটি সাধারণত ওয়াটার লগড কন্ডিশনে তৈরি হয়, যেখানে মাটির মধ্যে ওয়াটার টেবিলটা মাটির উপরের স্তর পর্যন্ত পৌঁছে গেছে। এটাকে অনেকে বগ সয়েলও বলেন। বগ সয়েল মানে সোজা কথায় তুমি যদি একটা জলা জমির পাঁক তুলে আনো তাহলে সেখানে এই ধরনের জিনিস দেখতে পাবে, যার উপরের অংশে প্রভূত পরিমাণে আমরা দেখব যে অর্গানিক মেটেরিয়ালের অ্যাকিউমুলেশন হয়েছে। পিট, যেমন এইখানে দেখতে পাচ্ছি যে পিট এখানে অ্যাকিউমুলেশন হয়েছে, তার নিচে এই একটা পার্শিয়ালি মিনারেলাইজড একটা ক্লে দেখতে পাই আমরা, যেটাকে আমরা বলি ব্লু গ্রে ক্লে। এই জন্য এটার নাম গ্লে, আর এই প্রসেসটাকে বলে গ্লেজেশন। সাধারণত রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল সেখানে এই ধরনের গ্লেজেশন এফেক্ট খুব বেশি দেখতে পাওয়া যায় মাটির মধ্যে। ক্যালসিফিকেশন, এগেন এখানে ক্যালসিয়াম কার্বনেটটা বি হরাইজনে ব্যাপক হারে জমা হয়। আমরা পটজল যখন পড়বো, পটজলের প্রোফাইল ডেভেলপমেন্টের মধ্যে এটা আমরা দেখতে পাই। সাধারণত অ্যাসিডিক ওয়াটারের মধ্যে এটা সলিউবল হয়। তো যদি এই হিউমিক অ্যাসিড উপরে বেশি থাকে, হিউমাস ফর্মেশনটা বেশি হয়, তাহলে জলের সঙ্গে মিশে সেটা এখানকার যে উপরের স্তরের যে ক্যালসিয়াম সেগুলোকে দ্রবীভূত করে নিচে এনে জমিয়ে দেয়। এখানে সাধারণত এই ধরনের মাটিতে আমরা ক্যালসিক ফর্মেশন দেখতে পাই, মাঝে মধ্যে সাদা এরকম ছোট ছোট দানার মতো জমেছে, সেখানে সেগুলো অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের কংক্রিশন, একটা ছোট ছোট। তো এটাকে ক্যালসিফিকেশন মেথড বলে। অ্যাকচুয়ালি এগুলো খুব বেশি ডিটেলসে আমাদের যাওয়ার অবকাশ নেই, সেই জন্যই আমি খুব সহজে বলছি। যেটাকে আমরা পটজলাইজেশন, এটাকে আমরা একটু সময় নিয়ে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে সাধারণত উষ্ণ এবং আর্দ্র, অতি আর্দ্র অবস্থাতে পটজল শীতল এবং আর্দ্র অবস্থাতে পটজল জাতীয় মাটি তৈরি হয়। এক্ষেত্রে আমরা দেখব যে প্রেরি অঞ্চল বা প্রেরি অঞ্চল বলছি, প্রেরি অঞ্চলের পরে যে তোমার সরলবর্গীয় অরণ্যের যে তৈগা আছে বনভূমি, সেই সমস্ত জায়গাতে আমরা এই ধরনের স্টেপ এবং তৈগার সংযোগস্থল থেকে শুরু করে এই সমস্ত তৈগা অঞ্চলে পটজল মাটি খুব বেশি দেখতে পাই। এখানে একটা জিনিস তোমায় বুঝতে হবে যে মাটিতে জলটা এখানে আসে মূলত বরফ গলা জল হিসেবে, এবং সেটা ওই বছরের 3টে মাস এই বরফ গলা জলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, বাকি সময়টা কিন্তু ড্রাই হয়ে থাকে। এবং তাপমাত্রা যেহেতু সাবজিরোতে চলে যায়, তাই এখানে কিন্তু তোমার যে অর্গানিক ম্যাটার ব্রেকডাউন সেটাও বন্ধ হয়ে যায়। যদিও অর্গানিক ম্যাটারের যে যোগানটা যথেষ্টই মোটামুটি ভালোই হয় ঘাস থেকে বা তোমার বিভিন্ন যে সরলবর্গীয় উদ্ভিদের যে নিডল সেগুলোর থেকে এখানে অর্গানিক ম্যাটারটা আসে, কিন্তু অর্গানিক ম্যাটার ডিকম্পোজ করতে গেলে যে বিপুল পরিমাণে মাইক্রো অর্গানিজমস বা ফাঙ্গি দরকার, যেহেতু শীতল আবহাওয়া এখানে সেটা থাকে না। একমাত্র বসন্তকালের কয়েকটা মাস এখানে উষ্ণতা বাড়ে, তখনই এখানে এই ধরনের অ্যাক্টিভিটি চলে। ফলে যে অর্গানিক মেটেরিয়াল সেটার যে ডিকম্পোজিশন সেটা সাধারণত মিনারেলাইজেশন প্রক্রিয়াতে হয়, এবং তার ফলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটা ওই বরফ গলা জলের সঙ্গে মিশ্রিত হয়। যেহেতু জলের যোগানটা ক্রান্তীয় অঞ্চলের অতি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মতো অত সারা বছর ধরে পাচ্ছে না, তাই অল্প সময়ের জন্য এই অর্গানিক মেটেরিয়াল রিচ যে সয়েল সলিউশনটা তৈরি হলো সেটা অ্যাসিডিক পরিমাণের হয়, এবং সেইটা কি করে মাটির যে লেয়ারটা বা টপ লেয়ারটা সেখান থেকে যে ক্যালসিয়াম
এবং ক্যালসিয়াম জাতীয় যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় যে যৌগগুলো, মিনারেলগুলো থাকে সেগুলোকে দ্রবীভূত করে নেয়। দ্রবীভূত করে মাটির নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে গিয়ে সেখানে সে আস্তে আস্তে থিতিয়ে পড়তে থাকে এবং তার ফলে ওয়াটার টেবিলের ঠিক উপরের দিকে অংশে একটা শক্ত ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি হয়, একটা কংক্রিশন তৈরি হয়। তো এই জিনিসটা ঘটার ফলে যেটা হয়, নিচের দিকের অংশে একটা শক্ত লেয়ার তৈরি হয়, এটাকে আমরা সাধারণত বলি গ্রাউন্ড ওয়াটার ল্যাটেরাইট। পটজল জাতীয় অঞ্চলে এটা তৈরি হয়। আর উপরের অংশে যেটা তৈরি হচ্ছে সেই অংশটা কিন্তু তোমার কি থাকে না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো বেশি থাকে এই অংশটাতে। ফলে বলতে পারো যে ক্যালসিফিকেশন যে আমরা এর আগে বললাম, এটা তার ঠিক উল্টো একটা প্রক্রিয়া, যেখানে মাটির উপরের স্তর থেকে যে লোহা, অ্যালুমিনিয়াম জাতীয় যে পদার্থগুলো সেগুলো লিচড আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় পদার্থগুলো। এই কারণে মাটির রংটা হালকা হয়ে যায়, কারণ আমরা জানি ক্যালসিয়াম হালকা রঙের, চুন হালকা রঙের হয়, তো সেই কারণে মাটির উপরের স্তরটা হালকা রঙের হয়। কিন্তু যদি আমি গভীরে ঢুকে যাই তাহলে দেখব যে সেখানে এই অ্যালুমিনা এবং লোহার যে যৌগগুলো সেটা বেশি পরিমাণে আছে, এবং সেইগুলোই কিন্তু জমা হতে হতে এই কংক্রিশনটা তৈরি হয়, যেটাকে আমরা বললাম গ্রাউন্ড ওয়াটার ল্যাটেরাইট। এটা পটজল জাতীয় মাটিতে আমরা খুব বেশি দেখতে পাই। তো ক্লাইমেট এখানে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যে কারণে আমরা বলছি যে কোল্ড অ্যান্ড হিউমিড ক্লাইমেটে এটা দেখতে পাওয়া যাবে। এবং ভেজিটেশন একটা এখানে গুরুত্বপূর্ণ নয়, কারণ এই যে অ্যাসিডটা তৈরি হয় সাধারণত এই যে আমরা পাইন, ফার জাতীয় যে সরলবর্গীয় বৃক্ষ, তার যে পাতা, সেই পাতার মধ্যে অ্যাসিড কন্টেন্ট বেশি থাকে, ফলে ওগুলো যখন পার্টলি ডিকম্পোজড হয় তখন তার থেকে একটা অ্যাসিডিক সলিউশন তৈরি হয়। সেই জন্যই আমরা দেখতে পাবো যে এটা এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি অঞ্চলে এই ধরনের মাটি খুব বেশি গঠিত হয়, খুব ভালোভাবে গঠিত হয়। অ্যান্ড লাস্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ট্রান্সলোকেশন অফ সেস্কুই অক্সাইড। সেস্কুই অক্সাইড মানে হচ্ছে, এটাকে আমরা R2O3 বলে লিখি। আরটা ডিনোট করে অ্যালুমিনিয়াম বা লোহার কে, মানে Fe2O3, Al2O3 এই ধরনের সমস্ত যে যৌগগুলো আছে তাদেরকে একত্রে সেস্কুই অক্সাইড বলা হয়। তো এই সেস্কুই অক্সাইডগুলো কি হয় না, এরা অ্যাসিড মিডিয়ামে এরা দ্রবীভূত হতে পারে, সেস্কুই অক্সাইডগুলো, এই লোহা এবং অ্যালুমিনিয়ামের যে অক্সাইডগুলো। ফলে মাটির উপরের স্তরে যখন এই অ্যাসিড সলিউশনটা তৈরি হচ্ছে তখন তার মধ্যে এই সেস্কুই অক্সাইডগুলো এবং যে অর্গানিক ক্লে কমপ্লেক্স আছে সেগুলো দ্রবীভূত হয়ে যায়, গিয়ে সেটা নিচের দিকে ক্রমশ চলে যেতে থাকে এবং নিচের হরাইজনে জমা হতে থাকে। তো যেহেতু মাটির উপর থেকে এই অর্গানিক কমপ্লেক্স আর সেস্কুই অক্সাইড ধুয়ে চলে গেছে, সেহেতু ওপরের অংশটা অত্যন্ত হালকা এবং বেশ একটু দোআঁশ ধরনের, বালি বালি ধরনের থাকে, হালকা প্রোফাইলটা, ঝরঝরে ওয়েল ড্রেন্ড প্রোফাইল বলে মনে হয় এই জিনিসটাকে। তো এটা এই কারণে এই মাটিটার নাম হচ্ছে পটজল। পট কথাটার অর্থ হচ্ছে ছাই, পটজল কথার অর্থ হচ্ছে ছাইয়ের মতো মাটি, মাটিটা যেন ছাইয়ের মতো, যেন পুড়ে যাওয়া ছাই যেমন হয় সাদা সাদা ধূসর ছাই, সেই রকম রঙের বলে, কাঠ পোড়া যে ছাই তার মতো রঙের বলে এটা বলা হয় পটজল। তাহলে শীতল, আর্দ্র শীতল অঞ্চলে এই পটজলাইজেশন হচ্ছে এবং পটজল প্রোফাইল এইভাবে তৈরি হচ্ছে। নেক্সট যেটাতে চলে যাব সেটা হচ্ছে, আচ্ছা তার আগে এইটা দেখে নাও, এটা একটা খুব সুন্দর ছবিটা, এটা একটা আইডিয়াল পটজল প্রোফাইল। দেখো উপরটার কিছুটা তোমার রয়েছে, এখানে লিচড হয়েছে, এখানে কালচে রয়েছে, এইখান থেকে লিচিংটা হয়েছে অর্গানিক মেটেরিয়ালটা, এবং তারপর নিচের দিকে এই সেস্কুই অক্সাইডগুলো জড়ো হয়েছে, যেটা এইখানে দেখানো হয়েছে। এই লেয়ারটাকে আমি যেটাকে বলছিলাম যে গ্রাউন্ড ওয়াটার ল্যাটেরাইট, অত্যন্ত হার্ড একটা কংক্রিট লেয়ারের মতো কাজ করে, এবং এটা অলমোস্ট একটা ইম্পারভিয়াস লেয়ারের মতো কাজ করে, এই নিচে আর কোনো জলকে সে যেতে দেয় না। এটা পটজলের বৈশিষ্ট্য। নেক্সট চলে আসছি আমি
ল্যাটেরাইজেশন প্রসেস। ল্যাটেরাইট তোমরা জানো যে ক্রান্তীয় অঞ্চলের বনভূমিতে এই ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়, যেখানে অতিরিক্ত পরিমাণের বৃষ্টিপাত হয়েছে হয়, বা যেখানে মাটিতে লিচিংটা খুব বেশি, লিচিং অ্যাকশনটা খুব বেশি। সাধারণত কি হয় যে ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকছে, সেখানে বনভূমি খুব ঘন হচ্ছে, এবং সেইখান থেকে সেই বনভূমি থেকে প্রচুর পরিমাণে এই ডেড লিফ বা অর্গানিক ম্যাটার এসে জমা হচ্ছে মাটির উপরে, কথা সত্যি। কিন্তু এখানে এত বেশি মাইক্রোবিয়াল অ্যাকশন হয়, এত বেশি ফাঙ্গাল অ্যাকশন হয়, এবং নানা ধরনের যে ছোটোখাটো জীবের এত বেশি তারা এখানে রয়েছে পরিমাণে, যে ওই বিপুল পরিমাণ মেটেরিয়ালকে তারা খুব সহজেই ইট আপ করে দেয়, ডিকম্পোজড করে দেয়, এবং ডিকম্পোজড করে দেয় বলেই এই মাটির উপরে কিন্তু হিউমাসের অভাব থাকে। মানে ভেবে দেখো, সরলবর্গীয় অরণ্য অঞ্চলে অল্প অর্গানিক ম্যাটার জমা হয়, কিন্তু যেটা জমা হয় সেটুকু বিয়োজিত হয়ে তার থেকে অ্যাসিড তৈরি হয়, এবং সেটা সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। কিন্তু ল্যাটেরাইট যে অঞ্চলে পাওয়া যায়, ক্রান্তীয় অঞ্চল, উষ্ণ এবং এত বেশি আর্দ্র, যেখানে প্রতিদিন বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাতের পরিমাণটা তফাৎটা যদি তুমি দেখো, পটজল যে অঞ্চলে হয়, তৈগা অঞ্চল, সেখানে যে প্রেসিপিটেশন, অ্যানুয়াল প্রেসিপিটেশন, তার পরিমাণ যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এই ক্রান্তীয় অঞ্চলে সেটা 500 সেন্টিমিটার, মানে অলমোস্ট 10 টাইমস বেশি। ফলে এখানে অত্যন্ত দ্রুত গতিতে যেটা হয় সেটা হচ্ছে যে জলটা, অর্গানিক ম্যাটার যেটা তৈরি হয়েছিল সেটা এবং সিলিকাটাকে ধুয়ে নিয়ে বেরিয়ে চলে যায় প্রোফাইল থেকে, রান অফ করে নিয়ে বেরিয়ে চলে যায়। ফলে সয়েল যে প্রোফাইল, সেটা তো অর্গানিক ম্যাটারের অভাব দেখা দেয় বলেই এর প্রোফাইলে কোনো আসক্তি থাকে না, কোনো কোহেশন দেখতে পাই না। এবং এই যেহেতু এই অর্গানিক ম্যাটারটা, এটা কি হয়, এটা একটা অ্যাসিডের অভাব যেহেতু প্রোফাইলে থাকে, তাই মাটির মধ্যে জলটা যখন পড়ে, সেটা মাটির মধ্যে থাকা ক্যালসিয়াম ইত্যাদিগুলোকে দ্রবীভূত করে এবং সলিউশন তৈরি করে, একটা ক্ষারীয় সলিউশন তৈরি করে। ক্ষারীয় সলিউশন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে না, এর উপরের স্তর থেকে যত জলের দ্রাব্য মিনারেল, ওই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সব দ্রবীভূত হয়ে যায়, নানা ধরনের সলিউশন তৈরি করে এরা ক্রমশ লোয়ার হরাইজনগুলোতে চলে যেতে থাকে এবং ইলুভিয়াল হরাইজনে গিয়ে জমা হতে শুরু করে। অপরপক্ষে উপর দিকের স্তরটা একেবারে স্কেলেটাল হয়ে যায়, সেখানে R2O3 মানে সেস্কু অক্সাইড ছাড়া আর কিছুই পড়ে থাকে না। এই সেস্কু অক্সাইডগুলোকে আমরা ওই ল্যাটেরাইট মাটি বা এর যে কাঁকুড়ে মাটি বলি, কাঁকুড়ে দানা বলি, সেইগুলো আসলে এই সেস্কু অক্সাইডের এক একটা জায়গান্টিক মলিকিউল, এবং তার উপরে একটার পর একটা ওই কংক্রিশনের যে লেয়ার পড়ে, তার কারণে ওগুলো তৈরি হয়েছে। তুমি যদি একটা এরকম দানাকে নিয়ে এসে খুব সাবধানে ভেঙে যদি একটা আতস কাচ দিয়ে দেখো, তার মধ্যে দেখবে সরু সরু লেয়ার রয়েছে। এই লেয়ারগুলো আসলে কিছুই না, প্রতি বছর এই যে নতুন করে সেস্কু অক্সাইডের অবক্ষেপণ হয়েছে মাটির উপরের স্তরে, তার প্রমাণ হচ্ছে ওই এক একটা দানা। তো যেহেতু এই অ্যালুমিনিয়াম এবং লোহার আকরগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো আসক্তি নেই, তাই মাটির উপরটা অত্যন্ত ওয়েল ড্রেন এবং খুব সহজেই এরা ধুয়ে চলে যেতে পারে। সেজন্য ল্যাটেরাইট জাতীয় অঞ্চলে খোয়াই ভূমিরূপ তৈরি হয়, খুব সহজে এটা ভেঙে যায়। তোমরা গনগনি যারা গেছো তারা জানো যে সেখানে কীরকম বিশাল একটা ক্যানিয়ন তৈরি হয়েছে, এবং পুরোটাই হয়েছে এই ল্যাটেরাইট মাটির উপরে। আবার এই ল্যাটেরাইটের নিচের দিকের স্তরে যেহেতু ক্যালসিয়ামগুলো পৌঁছে গেছে, তাই উপরের স্তরটা গাঢ় লাল রঙের হয়, কারণ সেস্কু অক্সাইড হচ্ছে লালচে বা গোলাপি রঙের, তাই লালচে গোলাপি রঙের মাটি, লাল মাটি তৈরি হয়। নিচের দিকের লেয়ারে কিন্তু মাটিটা একটু হলদেটে থেকে ধূসর হালকা রঙের হয়। হলদেটে হওয়ার কারণ হচ্ছে মাটি অক্সিডাইজড হয়ে গিয়ে যদি সেটা লিমোনাইট তৈরি করে, তখন সেখানে একটা হলদেটে স্তর সৃষ্টি হতে পারে। অপরপক্ষে হালকা ধূসর রঙের কারণ হচ্ছে এই মাটির নিচের দিকে স্তরে জমা হওয়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি হালকা রঙের খনিজ। এই খনিজগুলো অনেক সময় কি হয়, তার সঙ্গে যে ক্লে মিনারেলগুলো রয়েছে, সেই ক্লে মিনারেলগুলো যেহেতু ধুয়ে চলে এসছে কেওলিন জাতীয়, এরা একত্রিত হয়ে একটা সিমেন্টের মতো
কাজ করে, এবং মাটির নিচের দিকের স্তরে যেহেতু স্থূল আকারের স্বাভাবিকভাবে স্থূল আকারের দানাগুলো থাকে, সেইগুলোকে একসঙ্গে করে একটা ঢালাইয়ের মতো অবস্থা তৈরি করে। এই জিনিসটাকে আমরা বলি ডুরিক্রাস্ট। এই ডুরিক্রাস্টটা সাধারণত মাটির নিচের অংশে তৈরি হয়। মাটির নিচের অংশে তৈরি হওয়ার পরে উপরের অংশটা যেহেতু অত্যন্ত ক্ষয়প্রবণ, তাই টপ সয়েলটা যখন ওখান থেকে সরে যায় বায়ুর ফলে বা বায়ুপ্রবাহের দ্বারা বা জলপ্রবাহের দ্বারা ক্ষয়ীভূত হয়ে যখন সরে যায়, তখন এই ডুরিক্রাস্টটা ওপেন হয়ে পড়ে। আর ডুরিক্রাস্টটা এত কঠিন যে সেটা কিন্তু একটা ইমপারমিয়েবল লেয়ার হিসেবে কাজ করে। সে তখন ওখানে জলের ক্ষয়কে বাধা দেয় এবং আস্তে আস্তে ওই জায়গাটাকে একটা ক্যাপ রক যেরকম কাজ করে, টুপির মতো কাজ করে, সেখানে নিচের যে মৃত্তিকা স্তর তাকে বাঁচিয়ে দেয়। এই জন্য আমরা অদ্ভুত অদ্ভুত সব ভূমিরূপ দেখতে পাই। ওই যে খোয়াই অঞ্চলের যে ভূমিরূপগুলো, গনগনিতে যে ভূমিরূপগুলো দেখি, তার একটা বড় অংশই কিন্তু এই ডুরিক্রাস্ট থাকার ফলে তৈরি হয়েছে। এবং তোমরা জানো যে খড়গপুর স্টেশনটা, এটা গল্প আছে যে ব্রিটিশরা যখন তৈরি করেছিল তখন এখানকার মাটি কাঁসাইয়ের ধারে, তো তাই মাটি নরম, মানে সহজেই ক্ষয়ে চলে যায়, তাই রেল লাইনকে দাঁড় করানো যাচ্ছিল না। তখন তারা এই ডুরিক্রাস্টের লেয়ারটাকে বেছে নেয় এবং পুরো ডুরিক্রাস্টের উপর দিয়েই তারা রেল লাইনটাকে তৈরি করে। সেই জন্য এটাকে লম্বা করে তৈরি করা হয়েছিল, পাশাপাশি তৈরি করা হয়নি। এনিওয়ে, এটা আমি জাস্ট একটা ইনফারেন্স টানলাম বাস্তব জীবন থেকে। মোটামুটি এখানে তোমরা কতগুলো স্ট্যাট পেয়ে যাবে যে 2000 থেকে 2500 মিলিমিটার অন্তত বৃষ্টিপাত দরকার হয়, এবং গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে তবে সেখানে এই ধরনের ল্যাটেরাইট জাতীয় মাটি তৈরি হতে পারে। নেক্সট এই ছবিটা আমি দেখতে বলবো, খুব সুন্দর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন এটা রয়েছে। এই ছেলেটিকে দেখে তোমরা বুঝতে পারছো যে এইখানটার উচ্চতাটা কতটা। এই যে উপরের অংশের একটা থিন লেয়ার বা খুব হালকা একটা পাতলা লেয়ার থাকে, যেটা প্রায় দেখাই যায় না, সেটা হচ্ছে হিউমাসের লেয়ার। তার নিচ থেকে একটা থিক ইনসলিউবল আয়রন মাস দিয়ে তৈরি যে একটা বিরাট বড় অংশ, দেখো এই অংশটা হচ্ছে উপরের এ হরাইজনটা, আর নিচের দিকের অংশটা হচ্ছে বি হরাইজন, যেখানে গিয়ে কি হয়েছে না ওই বাকি ক্যালসিয়াম জাতীয় পদার্থগুলো জড়ো হয়েছে, যার ফলে দেখো উপরের অংশটা ঘন লাল, নিচের দিকের অংশটা কিন্তু হালকা রঙের। উপরের অংশটার গভীরতা দেখেই বুঝতে পারছো যে এখানে অতিরিক্ত বৃষ্টিপাত হয় বলে এ হরাইজনটা কত গভীর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সে তুলনায় কিন্তু বি হরাইজনের ডেপথ অতটা বেশি নয়। এটা ল্যাটেরাইট অঞ্চলের বৈশিষ্ট্য। ল্যাটেরাইট অত্যন্ত দীর্ঘ সময় লাগে তৈরি হওয়ার জন্য। এটাকে আমরা স্কেলেটাল মৃত্তিকাও বলি, যেহেতু এর উপর থেকে ক্লে মিনারেলগুলো সমস্ত বাহিত হয়ে বাইরে চলে গেছে। আমাদের লাস্ট যে প্রোফাইলটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা চার্নোজেম প্রোফাইল। চার্নোজেমটার উপরটা সাধারণত ঘন কালো রঙের হয়। আমাদের দেশের যে রেগুর মাটি বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, সেটাও এই চার্নোজেম জাতীয়। চার্নোজেমের ক্ষেত্রে সাধারণত কি হয় যে ঘাসজমি অঞ্চলে এটা তৈরি হয় এবং এর উপরে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার জমা হয়, যেটা পার্টলি ডিকম্পোজড। এটা সাধারণত একটু শুষ্ক অঞ্চলে তৈরি হয় এবং একটু শীতল শুষ্ক অঞ্চলে বেশি ভালো গঠিত হয় এই ধরনের মাটি। তো এখানে ওই শীতলতার কারণে ডিকম্পোজিশনের রেটটা কম। ডিকম্পোজিশন রেট কম কেন? তার কারণ হচ্ছে এখানে যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল অ্যাকশন হতে গেলে উষ্ণতাটা একটা অবশ্য প্রয়োজনীয় জিনিস। তো সেই কারণেই এখানে শীতলতার সময় ব্যাকটেরিয়াল কাজটা কম হয়, তাই এখানে অর্গানিক ম্যাটারটা জমে যায়। এভাবে বছরের পর বছর জমতে জমতে মাটির উপরে একটা থিক ডার্ক লেয়ার তৈরি হয়ে যায়। সে তুলনায় তার নিচের দিকের অংশটাতে অনেক বেশি মিনারেল রিচ সয়েল দেখতে পাওয়া যায়। তার ফলে যদি সামান্য প্লাউইং করা হয় তাহলে সেখানে খুব সহজেই খুব ভালো চাষবাস হতে পারে। এই জন্য চার্নোজেম জাতীয় যে মাটি, যেটা তুমি স্টেপ, প্রেরি, ভেল্ড এই সমস্ত বা ডাউনস এই সমস্ত জায়গায় দেখবে সেই সমস্ত জায়গাতেই প্রচুর পরিমাণে বাণিজ্যিক শস্য চাষ হয়। ওই গমের চাষ হয় বা ভুট্টার চাষ হয় বা তুলোর চাষ হয়। আমাদের দেশের দিকে তাকাও, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে সাধারণত প্রচুর পরিমাণে আমাদের কার্পাসের চাষ হয়। তো চার্নোজেম মাটির গঠনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে
এখানে জলের অভাবটা, জল যদি বেশি থাকতো তাহলে মাটির উপরের স্তর থেকে এই পদার্থগুলো লিচিং হয়ে যেত। বলতে পারো এখানে লিচিং অলমোস্ট হয় না, উল্টে এখানে ক্যাপিলারি কাজটা বেশি হয়। এবং শীতকালে চার্নোজেন জাতীয় মাটি, যেহেতু এতে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার রয়েছে, তাই এদের আসক্তি ধর্ম খুব বেশি। জলের অভাব যখন শীতকালে খুব প্রকট হয়ে যায়, তখন এরা শুকিয়ে একদম ফুটিফাটা হয়ে যায়। অনেকটা আমাদের ওই নরম এঁটেল মাটি যেরকম ফেটে যায়, সেরকম বড় বড় ফাটলে ফেটে এক একটা বড় বড় পেট বা ঢেলার সৃষ্টি করে। কিন্তু তফাৎটা এইখানে যে, যেহেতু নিচের দিকের অংশে মিনারেলগুলো থাকে, তাই শীতকালে যখন এই যেটুকু ময়েশ্চারের মধ্যে রয়েছে সেটা যখন জমে বরফ হয়ে যায়, তখন সেটা ফুলে ওঠে এবং নিচ থেকে মাটিটাকে উপর দিকে ঠেলে তুলে দেয়। এটা যদি একটু জল পায় তখন আবার সোয়েলিং হতে থাকে মাটিটার। জল যখন বর্ষাকালে ঠিক শীতের পরে যখন বরফ গলা জল এখানে পড়লো বা থান্ডার স্টর্মের ফলে জল পড়লো, তখন মাটিটা জল পেয়ে সেটা আবার সোয়েলিং হতে থাকে, তখন নিচ থেকে উপর দিকে মাটিটা ঠেলে উঠতে থাকে। এই জিনিসটার কারণে বলা হয় যে চার্নোজেন সয়েল প্লাউজ ইটসেলফ, মানে নিজেই নিজেকে যেন কর্ষণ করছে। যখন একজন কৃষক কর্ষণ করেন, তার কারণটা কি না, মাটির নিচের স্তরে যে মিনারেলটা চলে গেছে সেটাকে আবার উল্টে দেওয়া, দিয়ে মাটির উপরের স্তরে পৌঁছে দেওয়া, যাতে গাছটা খাবার পায়, শস্যটা যে গাছটা আমি পুঁতবো সেটা খাবার পায়। চার্নোজেন সয়েলে অটোমেটিক সেই জিনিসটা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের সেই চার্নোজেন প্রোফাইল। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমি কতগুলো প্রবাবল কোশ্চেন্স তোমাদের জন্য এখানে তৈরি করে রেখেছি, 10টায় টু বি প্রিসাইজ। আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি মনে করো এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নিতে পারো এবং আমার কাছে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। এরপর